সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি অর্চি, এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। অর্চি, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? বাহ, একসাথে বলে দিয়েছি। খুব ভালো আছি। একসাথে তো বলবো, কারণ মনের মিল আমাদের দুজনের। আমরা সবসময় একটা কথাই বলি যে এখানে আসতে খুব ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বসে প্রতিদিন সফল মানুষদের গল্প শুনতে ভালো লাগে। আজও তার ব্যতিক্রম নয়। চলো জানি কে আছেন আমাদের মাঝে। দর্শক, আজ আমাদের মাঝে প্রথম ঘন্টায় রয়েছেন এমন একজন যার নামের সাথে যুক্ত রয়েছে বিখ্যাত ব্যক্তিদের নাম। তিনি নিজেও একজন বিখ্যাত মানুষ, উন্নয়ন সংগঠক এবং মঞ্চনাট্যকর্মী মোশাররফ তানসেন। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল তানসেন সাহেব। শুভ সকাল। কেমন আছেন? জি আছি ভালো। আপনারা ভালো আছেন? আমরা তো খুবই ভালো আছি। খুব ভালো আছি। আপনার নামটি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জন তো অনেক কথা বলে। আপনাকে কখনো পারভেজ মোশাররফ বানিয়ে দেয়, কখনো জেনারেল মোশাররফ বানিয়ে দেয়, কখনো তানসেন। তো আপনি কতটা উপভোগ করেন? আমি বিষয়টা আসলে খুবই উপভোগ করি এবং সেই জন্য আমি আমার বাবার কাছে খুব কৃতজ্ঞ। তিনি এই নামটা রেখেছেন তানসেন। এবং মানে তিনি হয়তো মানে যে বিষয়টা মাথায় রেখে তিনি নামটা রেখেছিলেন যে ছেলে হয়তো একদিন খুব বড় গায়ক হবে, সেটা হতে পারেনি, তার সেই আকাঙ্ক্ষাটা পূরণ হয়নি। বাট তিনি যে এত সুন্দর নামটি রেখেছেন এবং এই নাম দিয়েও যে মানে একটা মানুষের মধ্যে আকর্ষণ তৈরি করা যায়, সেই সুবিধাটা আমি আসলে ভোগ করছি সারা জীবন ধরেই। অবশ্যই সে সম্পর্কে অবশ্যই শুনবো। বাবা কেন চেয়েছিলেন আপনি গানে চলে আসেন, সেগুলো শুনবো। তবে একদম ছোটবেলা থেকে আমরা গল্প শুরু করি, জন্ম বেড়ে ওঠা। কি বলো অর্চি? হ্যাঁ, একদমই তো। একদম ছোটবেলায় ফিরে যেতে চাই আজকে। আপনার শৈশবকাল কেমন কেটেছে, কোথায় কেটেছে? আমার শৈশবটা আসলে খুব রাঙানো শৈশব ছিল, রাঙা সকালের মতন। যেরকম আপনি রঙিন পোশাক পরে এসেছেন। আমার মনটা আসলে সবসময় রঙিন, যার জন্য আমি পোশাকেও সবসময় রঙের ছোঁয়া পছন্দ করি। তো আমার শৈশব, আমার জন্ম হাওর অঞ্চলে, কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা। নিকলি গত 10 বছরে হয়তো অনেক বিখ্যাত হয়ে গেছে টুরিস্ট স্পট হিসেবে, কিন্তু আমার যখন জন্ম তখন এটা একদমই গণ্ডগ্রাম। সেখানে ইলেকট্রিসিটি ছিল না বা কোনো ধরনের কোনো ফ্যাসিলিটিস আসলে ছিল না। তো ওই সময়ে 1976 সনে আমার জন্ম, 1 জুলাই। তো সেই নিকলিতে তখন রাস্তাঘাট ছিল না এবং বিদ্যুতের কথা বললাম, বিদ্যুৎ ছিল না, কিন্তু অবারিত জায়গা ছিল। আপনারা হয়তো জানবেন যে হাওর অঞ্চল মানে হচ্ছে কিন্তু মানে বিস্তীর্ণ ভূমি। বর্ষাকালে বিস্তীর্ণ জলরাশি, আর শুকনো মৌসুমে এই শীতকালে সেটা হচ্ছে যে একদম বিস্তীর্ণ ভূমি। সেখানে মাঠের পর মাঠ, সেখানে ফসল হচ্ছে। তো আমরা জন্মের পর থেকে আমি যেটা দেখে বড় হয়েছি সেটা হচ্ছে এই যে অবারিত জায়গা, অবারিত জলরাশি, এই জায়গাগুলো দেখে দেখে আসলে আমাদের মনের যে বিশালতা, এটাও বোধহয় আমরা শিখেছি এই প্রকৃতি থেকে। এবং আমি যদি বলি শৈশবে খুব যে দুরন্ত ছিলাম তা হয়তো না, কিন্তু বন্ধুদের সাথে তো দুরন্তপনা হতোই। সেই আমি নিজে ঘুড়ি উড়াতে পারতাম না, কিন্তু আমার সমবয়সী একজন মামা ছিলেন, আছেন এখনো। তো ওই মামা হলো ঘুড়ির পিছনে তার মানে প্রচুর সময় দিতেন। খেলাধুলার পিছনে আমার হয়তো অতটা সময় ব্যয় হয় নাই যতটা হয়েছে কবিতা আবৃত্তি, অভিনয়, নাটক, এগুলোর পিছনে। তো শৈশব থেকে আসলে এইগুলো চর্চা আমার শুরু হয়ে যায়। এবং আমি যদি বলি যে স্কুলে যাওয়ার আগে যে সময়টা, মানে স্কুল শুরু করার আগের যে সময়টা, ওই সময়টাতে আমরা বেশিরভাগই ওই লোকজ যে খেলাগুলো ছিল, নোনতা, দাঁড়িয়াবান্ধা, তারপরে হচ্ছে হাডুডু বা কাবাডি, এই খেলাগুলো আমরা পাড়ার মধ্যে খেলতাম। এবং হাওর অঞ্চলে যেটা হয়, আপনার যেই জায়গাগুলোতে মানে একটু উঁচু ভূমি, যেখানে ঘর বসতিগুলো, এইখানে কিন্তু জায়গা খুব অপ্রতুল, শহরের ওই ঘিঞ্জি এলাকাগুলোর মতো। আর বাদ বাকি যে মাঠ, ক্ষেত, ওইগুলোতে হচ্ছে প্রচুর জায়গা। তো আমরা বিশেষ করে মানে কাজে লাগাতাম ওই জায়গাগুলো। যখন ফসল কাটা হয়ে যেত তখন আমরা ফুটবল খেলতাম বা হাডুডু খেলতাম।
এবং আমরা বোধহয় সেই শেষ প্রজন্ম যারা জাম্বুরা দিয়ে ফুটবল খেলেছি। জি, সেই দিনে সেই ছোট্ট ছেলেটি যে বিশালতা দেখে দেখে বড় হয়েছে এবং পরবর্তীতে কি কি কাজ করেছে সেটা একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। অর্চি, কি বলো? একদমই তাই, আমরা কিছু তথ্য জানি, তারপর আবারও ফিরে আসছি গল্পে। মোশাররফ তানসেন বাংলাদেশের একজন অভিজ্ঞ শিক্ষা ও উন্নয়ন বিশেষজ্ঞ এবং মঞ্চনাট্যকর্মী। মোশাররফ তানসেন সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা, শৈশব থেকেই মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন। 90-এর দশকে তিনি ঢাকায় এসে দৃশ্যপট দলের হয়ে নাট্যচর্চা শুরু করেন। 2001 থেকে 2022 সাল পর্যন্ত থিয়েটারের বাইরে থাকলেও 2022 সালে তিনি পুনরায় নাট্যচর্চায় ফিরে আসেন এবং বর্তমানে থিয়েটার ইন এডুকেশন বিষয়ে পিএইচডি গবেষণা করছেন। শিক্ষা ও উন্নয়ন খাতে তার 23 বছরের অভিজ্ঞতা রয়েছে, যেখানে তিনি প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন, ডিএফআইডি, ব্রিটিশ কাউন্সিল, মালালা ফান্ডের মতো সংস্থার সঙ্গে কাজ করছেন। তিনি শিক্ষানীতি প্রণয়ন, স্কুল উন্নয়ন, বেসিক শিক্ষা, শিশু বিকাশ ও আইসিটি সহায়িত শিক্ষার উপর বিশেষজ্ঞ। সর্বশেষ মুসলিম হ্যান্ডসের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি গবেষণায় মনোনিবেশ করেছেন। প্রিয় দর্শক, চলুন আবারও ফিরে যাই গল্পে। এবং তারপরেও গল্পে গল্পে যেটা মনে হচ্ছিল যে আপনার শৈশব কৈশোর অনেকটাই প্রাণবন্ত ছিল। আমরা আসলে যেটা এখন চিন্তা করতে পারি না, যেমনটা আপনি বলছিলেন যে ইলেকট্রিসিটি নেই, মানে দৈনন্দিন জীবনের যে সকল সুযোগ সুবিধা থাকার কথা তেমন কিছুই ছিল না। সেখানে জীবনযাপনটা আসলে কেমন ছিল, কতটা কঠিন ছিল আপনাদের জন্য? তখন আসলে কঠিন মনে হয়নি। এখন যদি আমরা এখনকার সময়ের সাথে মিলাতে যাই, তাহলে তখন হয়তো বোঝা যায় যে হ্যাঁ, বিষয়টা কতটা কঠিন। যেমন আমি যখন এসএসসি পাশ করে ঢাকায় এলাম, তখন আমার এক মামি, তিনি এখন জীবিত নেই, তো তিনি তার ছেলেদেরকে বলছেন দেখিয়ে যে দেখো, এই তোমাদের এই ভাইয়াটা হারিকেনের আলোয় পড়ে স্টার মার্কস পেয়ে ঢাকায় এসছে। তো মানে তখনও আমি আসলে রিলেট করতে পারি নাই যে হারিকেনের আলোয় আমরা পড়েছি, এটাই তো স্বাভাবিক, এটাই আমরা স্বাভাবিক হিসেবে দেখে এসেছি। কিন্তু এই যে ঢাকা শহরের লোকজন মানে এইটাকে কল্পনা করতে পারছেন না যে হ্যাঁ, হারিকেনের আলোয় পড়ে এসে এখন এই অবস্থায় আমরা, কারণ এটা তো অনেকের কাছে এখন বিলাসিতার মতো, কারণ হারিকেন একটা শোপিস হিসেবে ব্যবহার হয়। সাজিয়ে রাখি আমরা। আমরা একটু ছোটবেলার গল্পে একটু থাকি, নদীর সাথে পানির সাথে আপনার গভীর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল। তো সেই সময়ের কোনো বিশেষ কোনো স্মৃতি মনে পড়ছে কি? আমরা যদি আমি বলি যে বৈশাখের শেষের দিকে যখন নদীতে পানি আসতে শুরু করে, আমার বাড়িটা একদম নদীর পাড়ে। আমাদের বাড়ির একদম পা ছুঁয়ে সোয়াইজনী নদী। তো সেই নদীতে যখন পানি আসতে শুরু করে, যখন আমি তখন সাঁতার শিখিনি, আমরা ওই কলা গাছ কেটে, কলা গাছের ভেলা অথবা একটা কলা গাছ হলো অন্তত একটা কলা গাছ ধরে ওই নদীতে আমরা ভাসতাম এবং ঘন্টার পর ঘন্টা সেটা হতো। সামনে এই যে চৈত্র মাস আসছে, চৈত্র মাস আসলে আমরা দেখতাম ওই বুড়ির সুতা, এখন হয়তো বুঝি যে কার্পাস সুতার যে ইয়েগুলো, তো এইগুলো ওই বুড়ির সুতা ধরার জন্য আমরা দৌড়াতাম, মানে এবং সেইটা নিয়ে এসে মাথায় পেঁচাতাম। এবং জনশ্রুতি ছিল যে এই বুড়ির সুতা যদি মাথায় পেঁচানো যায় তাহলে চুল অনেক ঘন হয়। তো সেইগুলো আমরা করতাম। আমরা চৈত্র সংক্রান্তির আগে কিন্তু কোনোদিনই কাঁচা আম খেতাম না। কাঁচা আম খেতাম আমরা চৈত্র সংক্রান্তির দিন। চৈত্র সংক্রান্তির ওইটা আমাদের একটা জনশ্রুতি ছিল যে চৈত্র সংক্রান্তির আগে কাঁচা আম খাওয়া যাবে না। তো আমরা মানে তককে তককে থাকতাম যে কার গাছে আম বড় হচ্ছে এবং সে কার গাছ থেকে পারা যাবে। যদিও আমি গাছে উঠতে আসলে খুব একটা মানে অভ্যস্ত ছিলাম না, কিন্তু ওই যে আমার ওই মামা এবং আমার আরো 2-3 জন বন্ধু, রায়হান, ফাইজুল, ওরা ছিল। তো ওরা গাছ থেকে আম পেড়ে আনতো। আমরা ঝিনুক যে পাওয়া যায়, শামুক বা ঝিনুক যেগুলো আমরা নদীতে পাই, সেই ঝিনুকগুলো পাকার মধ্যে ঘষে ঘষে এক ধরনের চাকু আমরা তৈরি করতাম, সেটা দিয়ে ছিলে সেই আম আমরা চৈত্র সংক্রান্তির দিন খেতাম। তো এই ধরনের মানে রঙিন শৈশব ছিল আমাদের। এগুলো আসলে এই প্রজন্ম শুনলে একদম ছবির মতোই মনে হবে। আমি গত বছর বোধহয় চৈত্র সংক্রান্তির দিন ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, একটা ছোট্ট কাঁচা আম এবং ওই
চাকু যেটা ঝিনুকের যে দিয়ে, চাকু, সেটার একটা ছবি দিয়ে পোস্ট করেছিলাম এবং অনেকেই খুব চমৎকার ভাবে মানে মজা পেয়েছেন যে ও আচ্ছা, এই আমাদের পরবর্তী মানে পূর্ববর্তী প্রজন্মের যারা বা আমাদের সমসাময়িক যারা, তারা তো খুবই Nostalgic সুন্দর করে হয়েছে। রিলেট করতে জি। পেরেছেন, আর নতুন যারা আছে তারা হয়তো বুঝতেই পারেন যে ও আচ্ছা, এটা দিয়ে কিভাবে বিস্মিত করা যেতে হয়েছিলেন পারে। তারা। জি। তো সে সময় কি ভেবেছিলেন এত চ্যালেঞ্জের মাঝে বড় হওয়া, পাশাপাশি ছবির মতো একটা সুন্দর পরিবেশের সাথে বড় হওয়া, কি হবেন বড় হয়ে? আসলে ওই রকম কোনো চিন্তা ভাবনা আসলে ছিল না যে বড় হয়ে কি হব বা বড় হয়ে এইটা হতে হবে। এই হতে হবেটা বা হতে চাওয়াটা, এটা তখনও আসলে ডেভেলপ করেনি। পরিবারের কোনো চাওয়া ছিল না? পরিবারের কোনো চাওয়া ছিল না হয়তো, বা আরেকটু পরে হয়তো ছিল যে ছেলে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, যেটা মানে স্বাভাবিকভাবে হয়। তো সেটারও একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে যে যেটা আমি বলছিলাম যে বাবা যখন নাম রেখেছেন, আমাদের 4 ভাই বোনের নামই কিন্তু মানে বিখ্যাত আনকমন। যেমন যেমন আমার বড় ভাইয়ের নাম হচ্ছে শুক্রানা, আচ্ছা, তারপর আমার বোন সূচনা, যেটা ধরেন 1972-73 সালে এই নামটা রাখা বাংলাদেশের গ্রামে, একটা প্রত্যন্ত গ্রামে, এটা নিশ্চয়ই মানে খুবই একটা গানও ছিল মণি কিশোরের সূচনা। তারপরে হচ্ছে আমি তানসেন, আর আমার ছোট বোনটার নাম হচ্ছে মনিহার। আচ্ছা, বাহ, তো আমার বাবার কাছে কৃতজ্ঞ এই কারণে যে উনি যে নামগুলো চুজ করেছেন, নামগুলো পিক করেছেন, এই নামগুলো কিন্তু আমাকে বা আমার বড় ভাইকে বা আমরা যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি, তখন আমাদেরকে একটা লিভারেজ দিয়েছে, একটা সুবিধা আমাদেরকে দিয়েছে, আমরা খুব সহজে মানে দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। বাহ, চমৎকার। এবং আপনার জীবনে আপনার বাবার অনেক অনেক প্রভাব রয়েছে। আপনার বাবা একজন শিক্ষক ছিলেন। একজন শিক্ষক ছিলেন এবং 1971 সনের স্বাধীনতা যুদ্ধের পরে তিনি যেটা করেছেন, তিনি এবং তার কয়েকজন বন্ধু বান্ধব মিলে তারা একটা স্কুল করেছেন নিকলিতে, একটা গার্লস স্কুল। কারণ ওই সময়ে প্রত্যন্ত এরকম এলাকায় মেয়েদের শিক্ষার জন্য আসলে কোনো সুযোগ ছিল না। তো তারা একটা স্কুল প্রতিষ্ঠা করেন, শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় নামে, এবং সেইখানেই তিনি আমৃত্যু শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। তো সেই শিক্ষক বাবা আবার নাটকের সাথে জড়িত ছিলেন, তিনি নাটক করতেন, নিজে কবিতা লিখতেন, গান লিখতেন। গানের সুর হয়তো অনেক সময় নিজে করতে পারতেন না, অন্যকে দিয়ে সুর করাতেন, কিন্তু তিনি এই চর্চাগুলো করতেন। এবং বাবার নাটক দেখতে দেখতেই আসলে মানে আমার অনেক ডায়ালগ মুখস্থ হয়ে গেছে এবং সেগুলো হয়তো আওড়াতাম, এবং সেই থেকেই মূলত নাটকের প্রতি যে ঝোঁকটা, সেই ঝোঁকটা। দু একটি সংলাপ কি মনে আছে? সেই সংলাপ হয়তো মনে নাই, বা একবার যেমন যেটা মনে একদম মানে যেটা আমি সব মানে ওই ছোটবেলায় স্কুলে যাওয়ারও আগের সময়টাতে আওড়াতাম যে অনেক ছোট আপনি। আমি ওইটা একটা ডায়লগ ছিল এরকম, আই এম হেলথ ইজ ওয়েলথ, বেবি ফুড কোম্পানির মালিক। হ্যাঁ, এই ধরনের। আমি ইংলিশ তো জানি না, বাংলাই ভালো করে জানি না তখন, কিন্তু ওই সংলাপ আমি বলে দিচ্ছি। তখন আসলে কি বুঝতেন বা আপনার কি মনে হতো, সেই সময় কি স্মৃতি আছে? সেই সময়ের স্মৃতি আসলে ওইভাবে নাই, কিন্তু 2 বছর স্মৃতি মনে থাকে, কারণ 3 বছরের পর থেকে মূলত মানুষের স্মৃতিগুলো জমা হতে থাকে। তো যেটা হয়েছে যে ওই স্মৃতিগুলো এখন এই মানে 40-45 বছর পরে এসে আসলে ওই স্মৃতিগুলো আর মনে নাই, কিন্তু স্কুলের আগে ঠিক আগে যে সময়গুলো, সেই সময়কার কি স্মৃতি মনে আছে? সেই সময়কার স্মৃতি হচ্ছে ওই যে আমার ওই খেলাধুলার স্মৃতিগুলো মনে আছে, যেগুলো আমি বললাম। জি, আপনি পড়াশোনা কেমন ছিলেন? পড়াশোনায় সম্ভবত ভালোই ছিলাম, কারণ হচ্ছে যে ওই এলাকায় যদি আমি ওই গ্রামীণ পরিবেশের কথা যদি চিন্তা করি, উপজেলা লেভেল বা থানা লেভেলে মোটামুটি ভালোই ছিল। এবং তার প্রমাণ হচ্ছে আপনি পরবর্তীতে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এবং প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুল তো আমার নিকলিতে। তো সেইখানে দেখা যেত যে আমরা 2-3 জন বন্ধু, আমি, রাজন, তপন, আমরাই মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম হতাম আমরা। তো কাজেই ওই এলাকার ভিত্তিতে ভালোই বলা যাবে, খুব খারাপ না। আপনি যে বন্ধুদের কথা বলছিলেন, নিশ্চয়ই আমরা সবসময় জীবনের প্রতি পদক্ষেপে আসলে বন্ধুদের কথা তো মনে করি, যেমনটা আপনিও মনে করছিলেন। তাদের সাথে কি এখনো আপনার যোগাযোগ আছে? তারা আসলে কোথায় কোথায় আছে? যোগাযোগ আছে। আমরা এখনো প্রতি বছর
একবার অন্তত মিলিত হওয়ার চেষ্টা করি। প্রতি বছর একবার? একবার, আচ্ছা। মানে আমরা কোনো একটা ঈদের পরের Get দিন together আমরা হয়। গেট টুগেদার আমরা করার চেষ্টা করি। আপনার এসএসসি তাহলে কোন স্কুল থেকে? নিকলি গোরাচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয়। তারপর আপনি ঢাকা কলেজে? তারপর আমি ঢাকা কলেজে চলে আসি। আচ্ছা, ঢাকাতে ট্রান্সফার হওয়া মানে আরেকটা নতুন শহর, নতুন জীবন, এই সিদ্ধান্তটা কে নিয়েছিল? এটা সিদ্ধান্তটা পরিবারের সিদ্ধান্তটা আমার। আমি যদি বলি যে ঢাকা কলেজ কেন সিলেক্ট করলাম, আপনি কি তখন একাই এসেছিলেন ঢাকায়? জি আমি একাই এসেছিলাম, ঢাকা হোস্টেলে থাকতাম ঢাকা কলেজের। যেটা হয়েছে যে আমাদের গ্রামের 1-2 জন আগে ঢাকা কলেজে ভর্তি হয়েছেন, অনেক সিনিয়র, আমার বড় ভাইয়েরও সিনিয়র, তারা ঢাকা কলেজে ভর্তি হয়েছেন, ঢাকা কলেজে পড়েছেন। সেই সূত্রে ঢাকা কলেজের নামটা জানতাম, পরিচিত। এবং ইমিডিয়েট আমার 1 বছর আগের ব্যাচ থেকে আমার এক ফুফাতো ভাই, সেও ঢাকা কলেজে ভর্তি হয়েছে। তখন আমি ডিটারমাইন্ড যে আমি ঢাকা কলেজেই পড়বো, কারণ 1854 সনে প্রতিষ্ঠিত ঢাকা কলেজ, তো কাজেই সেই বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম কলেজে পড়বো, এই একটা মানে অ্যাসপিরেশন তৈরি হয়ে গেল। এবং মজার বিষয় হচ্ছে যে আমি যখন ঢাকায় পড়তে আসব, তখন আমি কিন্তু মানে একটা মাত্র কলেজেই ভর্তি পরীক্ষা দিতে মনস্থির করেছি, এবং এইখানে হলে হবে, না হলে আমি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তো মজার বিষয় হচ্ছে যে আমি এসএসসিতে আমার ছিল সায়েন্স, যেহেতু এক ধরনের অ্যাসপিরেশন ছিল যে ডাক্তার হওয়া বা ইঞ্জিনিয়ারিং পড়ার। কিন্তু যখন আমি ঢাকা কলেজে ভর্তি পরীক্ষা দিতে আসবো, তখন আমাকে নিয়ে একটা রীতিমতো বোর্ড বসে বাড়িতে। আব্বা, তারপর আমার বড় ভাই এবং বড় ভাইয়ের 2 বন্ধু, তারা মিলে আমাকে নিয়ে একটা কাউন্সিলিং অধিবেশনের মতন করলেন। তাদের কথা হচ্ছে যে তুমি যদি ঢাকা কলেজেই ভর্তি হও, তাহলে তো তুমি নাটকে যাবা, তুমি তো টিএসসিতে যাবা, তুমি তো বেইলি রোডে যাবা, কিন্তু যদি তুমি সায়েন্স পড়ো তাহলে তোমাকে ওইগুলোতে যাওয়া যাবে না, তোমাকে ওই ক্লাস হোস্টেল এর মধ্যে সীমাবদ্ধ হতে হবে। আর যদি তুমি মনে করো যে হ্যাঁ তুমি টিএসসিতে যাবা, বেইলি রোডে যাবা, নাটক করবা, নাটক দেখবা, তাহলে ইউ শুড গো ফর আর্টস, হিউম্যানিটিস। তো আমাকে সময় দেওয়া হলো চিন্তা করার জন্য। 3 দিন পরে আমি ডিসাইড করলাম যে না, আই উইল নট গো ফর সায়েন্স, আমি নাটকই দেখতে যাব, আমি টিএসসিতে যাব, আমি ঢাকায় পড়তে আসবো, আর আমি যদি মানে টিএসসিতেই না গেলাম, বেইলি রোডেই না গেলাম, তাহলে কেমনে হয়। তো সেইভাবেই আসলে আমার আর্টসে চলে যাওয়া। আচ্ছা, তারপর ঢাকা কলেজ থেকে পাশ করে পরবর্তীতে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা একটুখানি স্যাডনেস আছে আমার। কিরকম? সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকে রিকল করতে পারবেন, 1995 সনে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। তো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি, যেহেতু আমি আর্টস থেকে আসছি, আমার খ ইউনিটের পরীক্ষা, ভর্তি পরীক্ষা দিলাম, এবং খ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে আমি উত্তীর্ণ হয়ে গেলাম। কিন্তু উইদিন 1 উইক ওই পুরো পরীক্ষাটা বাতিল হয়ে গেল। কারণ হচ্ছে যে মানে এটা রিভিল হলো প্রশ্ন আউট হয়ে গিয়েছিল। তো প্রশ্ন আউট হয়ে গিয়েছিল এবং সেই জন্য এই পুরো ভর্তি প্রক্রিয়াটা বাতিল হয়ে গেল। তারপর একটা নতুন ডেট দেওয়া হলো, নতুন করে আবার পরীক্ষা হবে, সেটা হচ্ছে 26শে মে। কিন্তু আমার ছিল 25শে মে নিকলিতে একটা শো ছিল, ইবলিশ নাটকের শো, মামুনুর রশিদের লেখা, এবং আমরা তখন নিকলিতে পুরো দমে এই নাটকটা করি। সেই নাটকের শোতে উপস্থিত থাকবেন হচ্ছে আজিজুল হাকিম। তো হাকিম ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে ডেটটা কোনোভাবে একদিন পিছানো যায় কিনা, 26 তারিখ হলো আমি পরীক্ষা দিয়ে তারপর চলে যেতে পারবো, কারণ আমি ওখানে একটা বড় রোল করি, একাব্বর মেম্বরের ক্যারেক্টারটা করি। তো হাকিম ভাইয়ের তখন ওই প্যাকেজ নাটক নিয়ে বিশাল ব্যস্ততা শিডিউল, উনি সেটা পারবেন না। তো উনি আমাকে বললেন যে চলো আমরা যাই, গিয়ে শোটা করে আমরা ওই রাতেই ফেরত আসবো, এসে তারপর তুমি পরীক্ষা দেবা। তো আমি এই ভরসাতেই গেলাম ওনার সাথে। গিয়ে আমরা শো করলাম, শো শেষ করে আমরা আর সারা রাত ঘুমাই নাই, হাকিম ভাইও ঘুমান নাই, আমিও ঘুমাই নাই। আমরা না ঘুমিয়ে ভোর 3টার দিকে রওনা হলাম গাড়ি নিয়ে, এবং ঢাকায় যখন আমি আসলাম, মানে ঢাকায় ঢুকছি, তখন যাত্রাবাড়ির ওই রাস্তাটাই ঢুকছি, তখন সূর্য উঠছে, এরকম একটা অবস্থা।
কিন্তু ঝামেলাটা যেটা হয়েছে, আমার সায়েন্স অ্যানেক্স বিল্ডিং এ আমার সিট পড়েছে। সেইখানে আমি যখন পরীক্ষা দিচ্ছি তখন আমি আসলে ঢুলছি, আমি আমি এরকম করে ঢুলে ঢুলে পরীক্ষা দিলাম এবং মানে ভালো হয়নি। ফাইনালি আর আমি উত্তীর্ণ হতে পারি নাই। তারপরে কি ডি ইউনিট থেকে? না, এরপরে যেটা হয়েছে, এর কয়েক মাস পরে ঢাকা ইউনিভার্সিটিতে একটা নতুন সাবজেক্ট চালু হয়েছে শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের আন্ডারে, যেটা হচ্ছে শিক্ষা বিভাগ। এবং একদমই নতুন বিভাগ। এটার পত্রিকায় যখন সার্কুলার দেখলাম ইন্টারেস্টেড হলাম। আমার বড় ভাই আমাকে বললেন যে হ্যাঁ, এটা নতুন সাবজেক্ট, আর যেহেতু উনি ডিপিনেট করেছেন ওই ইনস্টিটিউট থেকে, তো কাজেই উনি আরো উৎসাহ ভালো দিয়েছেন। জানেন এবং উনি আমাকে উৎসাহিত করলেন যে হ্যাঁ তাহলে এটা পড়। তো আমি, যেহেতু কোনো গাইড বই নাই, কিচ্ছু নাই, বিসিএস এর প্রিলিমিনারি একটা গাইড ছিল বাড়িতে, ওইটা দেখে পড়ে আমি পরীক্ষা দিতে আসলাম। পরীক্ষা দিলাম এবং আই স্কোরড দ্য হাইয়েস্ট। Wow. বাবা, আমার ওই পরীক্ষার স্কোর আমার হাইয়েস্ট ছিল, সেটা আমি পরে জেনেছি আচ্ছা। যখন ইন্টারভিউতে গেলাম। এবং যেহেতু আমার এসএসসি এবং ইন্টারমিডিয়েটের স্কোর কম ছিল, কিন্তু আমি সম্মিলিত মেধা তালিকায় 5th হয়েছিলাম, কিন্তু আমার ওই পরীক্ষার স্কোরটা পরীক্ষায় আমার হাইয়েস্ট ছিল। তারপরে আপনি সেই বিভাগে সেই ভর্তি বিভাগে আমি হলেন। ভর্তি হলাম এবং একটা নতুন বিভাগ, একটা নতুন পরিবেশ, সবকিছুই নতুন নতুন। জায়গা, সবকিছু। এবং আমরা 65 জন ছেলে মেয়ে, একদম মানে ওই ডিপার্টমেন্ট জুড়ে আমরা 65 জনই ছেলে মেয়ে, আর কেউ নাই। এবং এত বড় একটা ইনস্টিটিউশন, হয়েছে। সেইখানে আমরা আর কি। এবং প্রত্যেক শিক্ষক আমাদেরকে বাই নেমে প্রত্যেকটা স্টুডেন্টকে চিনতেন। এবং খুব মজার বিষয় ছিল যে বাংলা বিভাগ থেকে ডক্টর আবুল কালাম মঞ্জুর মুর্শেদ এসে আমাদের ক্লাস নিতেন, ইংরেজি বিভাগ থেকে ডক্টর ফজলুল হক, ওনারা এসে ক্লাস নিতেন আমাদের শুরুর প্রথম বছরটায়। ওনারাও আমাদেরকে বাই নেমে চিনতেন, Wow. কারণ ওনাদের ক্লাসে তো 150-200 ছেলে মেয়ে অনেক থাকে, student, খুব ভালো করে ওনারা হয়তো চিনতে পারেন না। কিন্তু বাংলায় যেহেতু আমরা 15 জন, উনি খুব সহজেই 15 জনকে চিনতে পারতেন। তো এরকম মানে ওনারাও খুব এই বিষয়টাকে এনজয় উপভোগ করতেন, আমরাও খুব করছিলেন। এনজয় করতাম। আমার একটা জীবনের একটা খুব সহজ দর্শন হচ্ছে যে সবকিছুকে আমি খুব সহজভাবে নেই, আমি কোনো কিছুকেই খুব সিরিয়াসলি নেই না। আচ্ছা। এবং যার জন্য ওই বিশ্ববিদ্যালয় জীবনটাও আমার আসলে ওই দেখতে দেখতে হেসে খেলেই, নাটক করতে করতেই চলে গেল। হয়তো সকাল থেকে খুব 7টা 7:30 থেকে ক্লাস, 2:30টার মধ্যে ক্লাস শেষ, হলে গেলাম, গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, বিকেলে আবার রিহার্সেলে বের হয়ে চলে গেলাম। এইভাবেই আমার বিশ্ববিদ্যালয় জীবনটা আসলে কেটে গেছে। সেই যে যাত্রাটা শুরু হয়েছিল আপনার দ্বিতীয় শ্রেণীতে থাকার সময়, আপনি প্রথম মঞ্চে উঠেছিলেন, মঞ্চে ওঠার অভিজ্ঞতা হয়েছিল, সেই অনুভূতি কথাটা আমি আগে প্রথমে জানতে চাই, তার পরবর্তীতে ভার্সিটি জীবনে সেই অভিজ্ঞতা শুনবো। ধন্যবাদ। আমি আসলে ওই যে স্কুল শুরু করার পর থেকেই যেই বিষয়টা হয়েছে, যে আমরা পাড়ায় আসলে বিভিন্ন শিশু সংগঠন করতাম, নাট্যদল। শিশু সংগঠন, এবং সেইখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করতাম, বিশেষ করে ঈদগুলোতে, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এই দিনগুলোকে উপলক্ষ করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো এবং নাটকও হতো, নাটক পার্ট ছিল। তো আমি যখন ক্লাস 2তে পড়ি, তখন আমার বড় ভাইয়ের ডিরেকশনে আমি একটা নাটকে তখন প্রথম পারফর্ম করি, কি চরিত্র ছিল? বইচোর। আচ্ছা। নাটকটার নাম ছিল বইচোর, এবং সেখানে আজাদ নামে একটা ক্যারেক্টার, যে বই চুরি করে এবং পরবর্তীতে FRCS পাশ করে আসে ইংল্যান্ড থেকে, এরকম একটা ক্যারেক্টার ছিল। তো সেই ছোটবেলার ক্যারেক্টারটা আমি করি এবং সেটা দিয়েই শুরু। এরপরে পাড়ার নাটকগুলোতে আমরা অংশগ্রহণ করতাম। এবং যখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন আমাদের বাংলা বইয়ে একটা গল্প ছিল, নাটিকা মতো করে, সুখী মানুষ, সেটা আমরা ক্লাসরুমে অভিনয় করলাম। ক্লাস 5-এ উঠে আরেকটা নাটকে অভিনয় করলাম, সেটা ক্লাসরুমেই। ক্লাস 6-এও আমরা আরেকটা নাটকের অভিনয় করলাম, সেটা হচ্ছে মমতাজউদ্দিন আহমদের যে রাজা অনুসারের পালা, এই নাটকটার একটা সংক্ষিপ্ত ভার্সন ছিল আমাদের দ্রুত পঠনে, রাজার পালা। সেই রাজার পালা নাটকটা আমরা ক্লাসরুমে অভিনয় করলাম। এবং ওই সবগুলো নাটকে, ক্লাসরুমে যতগুলো নাটকে অভিনয় করছি, সেই নাটকগুলোর আবার ডিরেকশনও আমি দিচ্ছি। বাবা। তো সেই সময় থেকেই
এই কাজগুলো করতাম। এরপরে যখন ক্লাস 8-এ যখন আমি পড়ি, তখন আমি প্রথম মানে মঞ্চে ডিরেকশন দেওয়া শুরু হয় আমার। আচ্ছা। তখন আমরা মমতাজ উদ্দিন আহমদেরই আরেকটা নাটক বাউলবাসীর সুর, ছোটদের জন্য লেখা, সেই ছোটদের নাটকটা আমরা নবীন মেলা নামে একটা গ্রুপ ছিল আমাদের, একটা শিশু সংগঠন ছিল তখন নিকলিতে, সেটার আমি তখন সাধারণ সম্পাদক, এবং সেই গ্রুপের হয়ে ওই নাটকটা আমি ডিরেকশন দিই। এটা ছিল আমার আসলে বৃহৎ অর্থে বড় মঞ্চে ডিরেকশন দেওয়া। ক্লাস 8-এর একটি ক্লাস ছেলে। 8-এ থাকতে। পরবর্তীতে এবং পরবর্তীতে 9-এ যখন পড়ি, তখন আবার দেখেন মানে ওই পাড়ার নাটকে যে বড় ভাইয়ের ডিরেকশনে আমি নাটক শুরু করি, সেই বড় ভাই আবার আমার ডিরেকশনে অভিনয় করেন। সেটা হচ্ছে মামুনুর রশিদের ওরা কদম আলী নাটকটা আমরা আমাদের পাড়ায় যখন অভিনয় করি, তখন সেইটা ডিরেকশনের ভারও আমার উপর পড়ে। তো এভাবেই আসলে চলছিল। ইভেন এসএসসি পরীক্ষার যেই সনটা, তখনও আমরা আমার পরীক্ষা ছিল 22শে এপ্রিল থেকে, কিন্তু 26শে মার্চের দিন আমরা কিন্তু নাটক করেছি। এবং আমার ওই যে বাবার প্রভাবের কথা যেটা বললেন, যে আমরা সাধারণত দেখি যে বৃত্তি পরীক্ষা মানে 5-এ এবং 8-এ যে বৃত্তি পরীক্ষা হয়, তখন মানুষজন অনেক সিরিয়াসলি পড়াশোনা করেন, বাবা মারাও অনেক চাপে রাখে, কিন্তু 5-এর বৃত্তি পরীক্ষাটা আমাদের হয়েছিল 20শে ডিসেম্বর, 20 এবং 21 ডিসেম্বর, সব ডেট মনে আছে। আমার বাবা আমাকে 16 ডিসেম্বরের দিন কিন্তু ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করার জন্য তিনি নিজে নিয়ে গেছেন। তো সেই জায়গাটাই মানে এইরকম স্বাধীনতা, এরকম উৎসাহ আমাদের ছিল। চমৎকার। যেটি অর্চি বলছিল যে আপনি থিয়েটার ইন এডুকেশন নিয়ে পিএইচডি করেছেন, তো এই বিষয়টিকে কেন বেছে নিলেন? এটা আসলে আমি শুরু করতে যাচ্ছি, করি নাই এখনো। আচ্ছা, শুরু করতে যাচ্ছেন। জি, কারণ আমার বেস পড়াশোনা বা বেসিক পড়াশোনা হচ্ছে এডুকেশনের উপর, আমি অলরেডি বলেছি আপনাদের, শিক্ষা, এবং আমার প্যাশন হচ্ছে থিয়েটার। এই দুইটার একটা কম্বিনেশন আমি আসলে ঘটানোর চেষ্টা করছিলাম বা চিন্তা করছিলাম। কারণ বেশ গত কয়েক বছর ধরেই পিএইচডি করব চিন্তা করছি, তাহলে কি নিয়ে করা যায়, এটার একটা রিসার্চ মানে ওই সাবজেক্ট সিলেকশনের জন্য এক ধরনের রিসার্চ আমাকে করতে হয়েছে। তো সেটা করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে ইট ক্যান বি আ গুড কম্বিনেশন, যে আমি থিয়েটারটাকে এডুকেশনে কিভাবে ব্যবহার করতে পারি। এবং সেই জন্যই মূলত এই থিয়েটার ইন এডুকেশনটাকে নিয়ে এগিয়ে যাওয়া। যখন আপনি বলছিলেন যে ভর্তি পরীক্ষা ছিল, সে সময় আপনার ঢাকার বাইরে শো এর জন্য যেতে হয়েছিল আজিজুল হাকিমের সাথে, তখন কি কোনো গ্রুপের সাথে যুক্ত ছিলেন? তখন ঢাকায় কোনো গ্রুপের সাথে আসলে জড়িত ছিলাম না, ওই নিকলির গ্রুপটাতে বিলং করতাম। আর ঢাকায় যখন আমি চলে আসলাম, কলেজ লাইফটা আসলে খুব স্বল্প সময়ের মধ্যে কেটে গেছে, এটা আমি মানে টের পাওয়ার আগেই চলে গেছে আসলে। তো যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখন আমরা কয়েকজন মিলে একটা গ্রুপ দাঁড় করানোর চেষ্টা করেছিলাম, গল্প থিয়েটার। তো গল্প থিয়েটারটা লিড করছিলেন আসলে নাট্যকার বদরুজ্জামান আলমগীর এবং নির্দেশক কামাল উদ্দিন কবির, গোলাম শফিক আরেক নাট্যকার। তারা মূলত এটা তৈরি করার চেষ্টা করছিলেন। তো আমি যেহেতু ঢাকায় এসেছি, এদের সাথে পরিচয় হয়েছে এবং এদের সাথে আমিও সেই প্রচেষ্টাটাই যোগ দিয়েছিলাম, কিন্তু এটা শেষ পর্যন্ত সফল হয়নি। তখন আমাকে আজিজুল হাকিম একটা পরামর্শ দিলেন যে তুমি এক কাজ করো, নেহালদের গ্রুপে নতুন নাটকের স্ক্রিপ্ট রিডিং হচ্ছে, তুমি ওই গ্রুপে ঢুকে যাও, তাহলে তুমি হয়তো পারফরমেন্সের সুযোগ পাবা। কারণ তখন আমি আরণ্যকে যাওয়া আসা শুরু করেছি। তো আজিজুল হাকিমের পরামর্শ মতোই আমি একদিন নেহাল ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, আলী ভাইয়ের সাথে যোগাযোগ করলাম এবং তাদের গ্রুপে যোগ দিলাম, এবং সেই থেকে সক্রেটিসের জবানবন্দি নাটকে কাস্টেডও হয়ে গেলাম। 21 বছর আপনি থিয়েটারের বাইরে ছিলেন, আবার ফিরে আসার সিদ্ধান্ত কেন নিলেন কিংবা কিভাবে নিলেন? এইটা একান্তই আলী ভাইয়ের কারণে। সক্রেটিসের জবানবন্দি নাটকে যিনি সক্রেটিসের চরিত্রটা করছেন গত 30 বছর ধরে, 29 বছর ধরে, সেই আলী ভাই যদি কোনো একটা কথা বলেন এখনো মানে সেটা ফেলার মতন মানে কোনো সাহস বা অনীহা যেইটাই বলি না কেন সেটা আসলে হয় না। কারণ এত চমৎকার একটা মানুষ, এত অমায়িক একজন মানুষ, মানে ওনার কথা ফেলা আসলে সম্ভব না।
আমার জানতে ইচ্ছে করতে যে আপনি বিরতিটা নিয়েছিলেন কেন, যেটা এত প্যাশনের জায়গা ছিল আপনার জন্য, আপনি এত ছোটবেলা থেকেই চর্চার সাথে ছিলেন, বিরতিটা কেন ছিল? কোনো অভিমান? বিরতিটা হয়তো অভিমান, হয়তো পেশাগত ব্যস্ততা। কারণ যখন আমি একদম ইয়াং প্রফেশনাল হিসেবে জবে জয়েন করেছি, তখন আমাকে অনেক বেশি সময় দিতে হচ্ছে জবে, যেই সময়টা থেকে আমি হয়তো থিয়েটারের জন্য সময় বের করতে পারছিলাম না। এবং এটা করতে 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 একটা পর্যায়ে হয়তো দেখা গেছে যে হ্যাঁ, অনেক বেলা চলে গেছে মাঝখানে। তো শিক্ষা এবং উন্নয়ন খাতে যে কাজ করবেন, এই চিন্তাটা আসলে কিভাবে মাথায় এসেছিল? এটা আসলে শিক্ষায় পড়াশোনা করতে করতেই এই জায়গাটায় তৈরি হয়ে গেছে। কারণ যেহেতু আমি শিক্ষা নিয়েই পড়াশোনা করছি, আমাদের ডিপার্টমেন্টে একজন অনেক বয়স্ক, একজন বর্ষিয়ান একজন শিক্ষক ছিলেন, খুবই মানে জ্ঞানী একজন মানুষ, ডক্টর আবু হামিদ লতিফ। তিনি একটা কথা বলতেন আমাদেরকে যে তোমরা কি মানে বিসিএস ক্যাডার হতে চাও, প্রশাসনে যেতে চাও, তাহলে এই ডিপার্টমেন্ট তোমাদের জন্য না। তোমরা এই ডিপার্টমেন্টে পড়তে এসছো, তোমরা শিক্ষার উন্নয়নের জন্য কাজ করবে, দেশের উন্নয়নের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য কাজ করবে। যদি সেটা করতে পারো ফাইন, ইউ ক্যান কন্টিনিউ। আর যদি মনে করো যে না তুমি বিসিএস ক্যাডার হবা, তাহলে তোমরা এই ডিপার্টমেন্ট লিভ করতে পারো, করে অন্য ডিপার্টমেন্টে পড়তে পারো। তো এই ধরনের ইন্সপিরেশনাল কথাবার্তা ওনার ছিল। এবং আমি দেখলাম, আর তখন 24তম বিসিএস আমি কিন্তু পরীক্ষাও দিয়েছিলাম, মানে প্রিলিমিনারিতে টিকেছিলাম। রিটেন পরীক্ষা দিব এর জন্যে অর্গানাইজেশন থেকে ছুটিও নিয়েছিলাম। কিন্তু জাস্ট আগের দিন, মানে আগের রাতে আমি ডিসাইড করি যে না, আমি পরীক্ষাটা আসলে দিব না। কেন? কারণ হচ্ছে যে তখন বিসিএস যেই ক্যাডারদের যেই বেতন কাঠামোটা ছিল, এটা আসলে সারভাইভ করার মতো না। যদি আমি 2 নম্বরই না করি, তাহলে আসলে সেই টাকা দিয়ে আমি চলতে পারবো না, আমার ফ্যামিলি ভরণ পোষণ করাটা সম্ভব না। এবং এই সব কিছু চিন্তা করেই, আর ততক্ষণে আমি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের যেহেতু ঢুকে গেছি, প্ল্যান ইন্টারন্যাশনালে আমি কাজ করছি তখন। তো কাজেই আমি বুঝে গেছি যে হ্যাঁ, আমাকে যদি এই স্ট্যান্ডার্ডে লাইফ লিড করতে হয়, তাহলে আমি আসলে ওইখানে গেলে পারবো না। এবং তখন আমি আর ওই দিকে যাইনি। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, প্ল্যান ইন্টারন্যাশনালে আমরা একজন খুব চমৎকার একজন মানুষ, আরেক জ্ঞানী একজন মানুষকে পেয়েছিলাম, ডক্টর এ কে জালালউদ্দিন। উনি মূলত ইন্ডিয়ান সিটিজেন, কিন্তু প্ল্যানের কনসালটেন্ট হিসেবে উনি কাজ করতেন। আজকে অনেকেই দেখবেন যে আর্লি গ্রেড রিডিং নিয়ে কাজ করছে বাংলাদেশে, বিশ্বজুড়েই কাজ হচ্ছে। সেই ডক্টর জালালউদ্দিনের নির্দেশনায় আমরা প্রথম 2003-04 এই সময়টাতে বাংলাদেশে রিডিং গ্যারান্টি প্রোগ্রাম নিয়ে কাজ করি প্ল্যানের ফিল্ডে। দিনাজপুরের খানসামা উপজেলার তাঁতিপাড়া সিএলসি, মানে কমিউনিটি লার্নিং সেন্টার, সেইখানে আমরা দিনের পর দিন যাচ্ছি, প্রতিদিন সেই স্কুলটা ভিজিট করছি, শিক্ষার্থীদের সাথে কাজ করছি। উদ্দেশ্যটা ছিল যে শিশুদের পঠন ক্ষমতা বৃদ্ধি করা, তারা যেন পড়তে পারে। জালাল ভাই একটা কথা বলতেন খুব সুন্দর, যে পড়তে শেখা আর পড়ে শেখা। একটা শিশু যদি পড়তে শিখে, তাহলে সে পড়ে পড়ে পৃথিবীর অনেক কিছু শিখে ফেলতে পারবে। তো কাজে আগে তাকে পড়তে শেখাও। যদি তাকে পড়তে শেখাতে পারো, দেন মানে সে পড়ে অনেক কিছু শিখতে পারবে। প্ল্যান ইন্টারন্যাশনাল কত বছর ছিলেন? প্ল্যান ইন্টারন্যাশনাল আমি 3 বছরের মতন ছিলাম। দেশের অনেক সংস্থার সাথে কাজ হয়েছে। ডিএফডিআই আপনি তখন কাজ করেছেন ওয়ার্ল্ড ভিশনের পরে, সেই সময়টায় কেমন অভিজ্ঞতা হয়েছে, কেমন লেগেছে একটু শুনি। ডিএফআইডির কাজটা মূলত আসলে গভর্নমেন্টের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স। এর আগের কাজগুলো যদিও বিভিন্ন এনজিওর মাধ্যমে একদম কমিউনিটি লেভেলে বা বাস্তবায়ন পর্যায়ে কাজগুলো ছিল, কিন্তু ডিএফআইডির কাজটা ছিল একদমই সরকারের পলিসি লেভেলে কাজ করা। এবং সেইখানে আমরা মূলত সরকারের যে পিডিপি 4 যে প্রজেক্টটা চলছে, প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম 4, এই প্রোগ্রাম ফর্মুলেশন স্টেজে আমাদেরকে কাজ করতে হয়েছে, কি ধরনের প্রোগ্রাম হচ্ছে বা কি ধরনের প্রোগ্রাম নেওয়া হবে। এবং পিডিপি 3-তে ডিএফআইডির একটা বড় চাঙ্ক ছিল, ফান্ডিং ছিল 100 মিলিয়ন পাউন্ডের, 120 মিলিয়ন পাউন্ড। তো
সেই প্রোগ্রাম ম্যানেজার হিসেবে আমাকে ওই ফান্ডিং ডিসবার্সমেন্টের জায়গাটা আমাকে দেখতে হতো, এবং যেই জায়গাটাই আমরা মূলত জোর দিয়েছিলাম, 9টা ডেভেলপমেন্ট পার্টনার সেখানে ফান্ড করতো পিডিপিতে, সেইখানে আমরা মূলত ওই বাংলাদেশের প্রাইমারি এডুকেশনে এনরোলমেন্টটা অনেক বেড়েছিল। 2000 থেকে যদি আমরা চিন্তা করি 2015-16 সাল পর্যন্ত এসে এনরোলমেন্টটা অনেক বেড়েছে, প্রায় 98% ছেলে মেয়ে ভর্তি হয়ে গেছে, কিন্তু কোয়ালিটির জায়গাটা আসলে খুব শেকি অবস্থায় ছিল। তো সেই জায়গাটা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায় সেই বিষয়গুলোকে নিয়েই মূলত সরকারের সঙ্গে দেন দরবার, সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে ওই পিডিপি 4 প্রোগ্রামটাকে ডিজাইন করার ফেজটা আসলে তখন চলছিল। পরবর্তীতে আপনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টে আপনি কাজ করেন এবং সেখানে মিডিয়া এবং শিক্ষার একটা সংযোগ স্থাপনের একটা চেষ্টা করা হয়, তো সেটি সম্পর্কে শুনি। বিবিসি মিডিয়া অ্যাকশন যেটা, সেই বিবিসি মিডিয়া অ্যাকশনে আমি কাজ করি আরো অনেক আগে, এটা 2010 সনের শেষ দিকে এবং 12 সনের মাঝামাঝি পর্যন্ত। আমার আসলে প্রত্যেকটা কাজ মানে প্রত্যেকটা জব সিলেক্ট করার পিছনে এক ধরনের পারপাস কাজ করে, সেটা হচ্ছে যে আমি হরাইজন্টালি এক্সপান্ড করার চেষ্টা করি নিজেকে। আমি এডুকেশন সেক্টরেই কাজ করছি, কিন্তু এডুকেশন সেক্টরের অনেকগুলো সাব সেক্টরে আমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন, বেসিক এডুকেশন যেটা নিয়ে রিডিং নিয়ে বললাম আমরা। তো বিবিসি মিডিয়া অ্যাকশনে যোগ দেওয়ার পিছনে অন্যতম একটা কারণ ছিল যে হাউ আই ক্যান ইউটিলাইজ মিডিয়া ফর এডুকেশন, এই জায়গাটাকে বোঝা। এবং আমার যে রোলটা ছিল মিডিয়া এবং অন্যান্য যে ইমপ্লিমেন্টিং পার্টনার, তাদের ওই পার্টনারশিপ ডেভেলপমেন্টের জায়গাটা আমার মূলত ফোকাস ছিল। তো সেইখানে আমি 13টা পার্টনারকে অনবোর্ড করেছিলাম উইদাউট হ্যাভিং এনি ফিনান্সিয়াল পার্টনারশিপ। তাদেরকে আমরা বিবিসি মিডিয়া অ্যাকশনের একটা প্রোগ্রাম ছিল, আপনারা হয়তো জানেন যে বিবিসি জানালা, সেই বিবিসি জানালা ইমপ্লিমেন্ট করবে। বিবিসি জানালা ইমপ্লিমেন্টেড হবে থ্রু ইংলিশ ক্লাব, ইংলিশ লার্নিং ক্লাব, প্রত্যেকটা গ্রামে গ্রামে। সেই ইংলিশ ক্লাব প্রতিষ্ঠা করার জন্য আমরা 13টা অর্গানাইজেশনকে একসাথে অনবোর্ড করেছিলাম। সেটা পুরো বিষয়টার নেতৃত্ব আমাকে দিতে হয়েছিল। এরপরে 2020-এ যদি একটু চলে আসি, তখন আপনি মালালা ফান্ডের সঙ্গে কাজ শুরু করেন এবং নারীদের শিক্ষা উন্নয়ন কার্যক্রম নিয়ে আপনারা বিভিন্ন পরিকল্পনা করেছেন। তখন আসলে সময়টা কেমন দেখেছেন বা নারীদের শিক্ষার কি অবস্থা দেখেছিলেন এই সময়ে? আমরা যদিও দেখেছি যে বাংলাদেশে নারী শিক্ষার একটা ব্যাপক উন্নয়ন ঘটেছে, এবং 1993 সনে যখন ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্টটা চালু হয়, বিশ্বব্যাংকের অর্থায়নে গভর্নমেন্ট এই প্রজেক্টটা চালু করে, তখন আমরা একটা নারীদের অংশগ্রহণে, শিক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে একটা উল্লম্ফন আমরা দেখতে পাই, মানে গত 2 দশকে। কিন্তু এবং আমরা মানে আত্মতুষ্টিতে ভুগতেও পারি এইটা ভেবে যে এখন বর্তমান সময়ে প্রাইমারিতে মেয়েদের ভর্তির হার হচ্ছে 51%, ছেলেদের ভর্তির হার হচ্ছে 49%। দ্যাট মিনস মেয়েরা এগিয়ে আছে। সেকেন্ডারি লেভেলে সেটা আরো ভালো, মেয়েদের হারটা হচ্ছে 54% আর ছেলেদের হার হচ্ছে 46%। দ্যাট মিনস খুবই চমৎকার একটা সিনারিও। কিন্তু যখন আমরা ড্রপ আউটের কথা চিন্তা করি বা ড্রপ আউটের জায়গাটা দেখি, সেইখানে গিয়ে দেখি যে প্রায় 38% মেয়ে এসএসসি পাশ করার আগেই ঝরে পড়ছে। আর মালালা ফান্ডের উদ্দেশ্যটাই হচ্ছে, মালালা ফান্ড বিশ্বব্যাপী যেই জিনিসটা নিয়ে অ্যাডভোকেসি করে সেটা হচ্ছে যে প্রত্যেকটা মেয়ে শিশু যেন 12 বছরের শিক্ষা সমাপ্ত করতে পারে, তার মানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেন তারা শিক্ষাটা সম্পন্ন করতে পারে। তো সেই লক্ষ্য নিয়েই আমরা বাংলাদেশেও কাজ শুরু করি। প্রথমে আমাকে কাজ করতে হয় গভর্নমেন্ট মেশিনারিজদের সাথে, আমাদের যে মাউসি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, তাদের সাথে আমাকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়, তাদের সাথে আলাপ আলোচনা অ্যাডভোকেসি করতে হয়। এবং আমরা প্রথম বছর বেশ কয়েকটা এনজিওকে ফান্ড করি, যাতে করে তারা এই কাজগুলোকে গ্রামাঞ্চলে করতে পারেন, ছড়িয়ে দিতে পারেন, এবং সেইখান থেকে এভিডেন্স ক্রিয়েট হতে পারে এবং এভিডেন্স বেসড অ্যাডভোকেসি যেন আমরা করতে পারি।
তার জন্য আমরা যেটা বেছে নিলাম, বাংলাদেশের কান্ট্রি স্ট্র্যাটেজিটা যখন আমি তৈরি করি তখন আমাকে একটা ফোকাস এরিয়া আমাকে বেছে নিতে হয়েছে। সেটা হচ্ছে আমরা দেখলাম যে ক্লাইমেট ভালনারেবল যে জিওগ্রাফিগুলো আছে, যেমন চর, হাওর, তারপর হচ্ছে কোস্টাল এরিয়া, এই জায়গাগুলোতে মেয়েদের ভর্তির হারও কিন্তু অনেক কম, ড্রপ আউট তো অনেক বেশি আছেই, এবং ভর্তির হারও সেই সব জায়গাগুলোতে অনেক কম। তো আমরা অনেকগুলো অর্গানাইজেশনকে মালালা ফান্ডের মাধ্যমে ফান্ডিং করি, যাতে করে তারা ওই জায়গাগুলোকে ফোকাস করে মেয়েদের অংশগ্রহণটাকে শিক্ষায় বাড়াতে পারে এবং রিটেনশন রেটটা যেন তারা বাড়াতে পারে। চমৎকার। আপনি ব্রিটিশ কাউন্সিলের হেড অফ স্কুল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এ ধরনের আরো অনেক কিছুর সাথেই তো আপনি যুক্ত ছিলেন। তো সার্বিকভাবে আপনার কাছে যদি জানতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের শিক্ষা খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি আমি বলতে চাই, রিসেন্টলি আমি একটা এডিটোরিয়াল ওপিনিয়ন পিস লিখেছিলাম নিউ এজের জন্য। আচ্ছা। তো সেইখানে আমি দেখিয়েছি আমাদের অনেকগুলো মাল্টিফেসেটেড প্রবলেম আসলে আছে, এবং সেইখানে প্রথমত হচ্ছে যে কারিকুলামটা আমরা ইউজ করছি, এই কারিকুলামটা আসলে আউটডেটেড কারিকুলাম। এই কারিকুলাম দিয়ে আমার 21 শতকের নাগরিক আসলে আমি তৈরি করতে পারবো না। আবার এই কারিকুলাম বা নতুন যদি আমি কোনো একটা ভালো কারিকুলাম আমি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমার সবচাইতে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে টিচারের দক্ষতা। আমরা এই বিগত সরকার এক ধরনের তাড়াহুড়া করে একটা কারিকুলাম লঞ্চ করে ফেলেছিলেন, এবং উইদাউট হ্যাভিং এনি ট্রেনিং ফর দ্য টিচার্স সেই কারিকুলাম মাঠে নামিয়ে দেওয়া হলো, এবং সেটা একটা হযবরল অবস্থা তৈরি হয়ে গেল। তো শিক্ষকদের উপর আমাকে আসলে জোর দিতে হবে। আমি যদি যে কোনো বিষয় আমি বাস্তবায়ন করতে চাই, প্রপারলি বাস্তবায়ন করতে চাই, তাহলে অবশ্যই আমাকে শিক্ষকের দক্ষতা উন্নয়নে আমাকে জোর দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমি কম্পিটেন্ট টিচার এনশিওর করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আসলে কোনো ধরনের সংস্কার, কোনো ধরনের কিছুই আমি বাস্তবায়ন করতে পারবো না। এই জায়গায় আমি একটা কথা বলি, আব্দুল্লাহ আবু সাইদ স্যার একটা কথা বলেছিলেন খুব সুন্দর, সেটা হচ্ছে যে উনি ওনার সময়কালের কথা বলছিলেন যে আমাদের সময়কালে স্কুল ঘর ছিল কাঁচা, কিন্তু শিক্ষক ছিল পাকা, আর এখন স্কুল ঘরগুলো পাকা কিন্তু শিক্ষক হচ্ছে কাঁচা। তো সেই শিক্ষক যদি কাঁচা শিক্ষক হয়, তাহলে সেই কাঁচা শিক্ষক দিয়ে আমি আসলে মানে সঠিক শিক্ষার বাস্তবায়ন আমি করতে পারবো। একদম তাই। যদি আপনার কথা ব্যক্তিগতভাবে জানতে চাই, যে স্কুলের শিক্ষানীতি প্রণয়নে আপনার ব্যক্তিগত কোনো উদ্যোগ আপনি নিয়েছেন কিনা? আমার বেশ কয়েকটা উদ্যোগের সাথে আমি কাজ করেছি। যেমন আমি যদি বলি 2007-08 ওই সময়টাতে আমি ইনভলভ ছিলাম প্রি প্রাইমারি এডুকেশন বাংলাদেশে যে নতুন করে চালু হলো, যে একটা প্রি প্রাইমারি ক্লাস যুক্ত হলো, সেই প্রক্রিয়াটার মধ্যে অ্যাডভোকেসি এবং নীতিমালা প্রণয়নের মধ্যে আমি যুক্ত ছিলাম। 2011 সনে, মানে 9 থেকে 11 স্কিলস ডেভেলপমেন্ট পলিসি নামে একটা পলিসি তৈরি হয়েছিল বাংলাদেশে। সেই পলিসি ডেভেলপমেন্টের প্রক্রিয়ার মধ্যে আমি যুক্ত ছিলাম, কারণ তখন আমি কাজ করি হচ্ছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন, সুইজারল্যান্ড এমবেসি, সেইখানে। তো তাদের প্রতিনিধি হয়ে আমি ওই জায়গাটায় যুক্ত ছিলাম। পরবর্তীতে এডুকেশন পলিসি যেটা, সেটা যদিও একটা ব্রডার আমব্রেলার মধ্যে হয়েছে, সেইখানেও বিভিন্ন ওয়ার্কশপ, কর্মশালা এবং বিভিন্ন পর্যায়ে আমার যুক্ত থাকার এক্সপিরিয়েন্স আছে। এখন আপনি আসলে কোন সেক্টর নিয়ে কাজ করতে চান, খুব বেশি জোর দিতে চান, বা পিএইচডির পরে আসলে আপনি কি করতে চান? আমার পিএইচডির মূল জায়গাটা হচ্ছে সেকেন্ডারি এডুকেশন। যেহেতু থিয়েটার নিয়ে আমি কাজটা করতে চাচ্ছি, আমি একটু দেখতে চাচ্ছি যে সেকেন্ডারি লেভেলে থিয়েটারটাকে কিভাবে কাজে লাগিয়ে আমাদের ছেলে মেয়েদের লার্নিংটাকে আরো এনহান্স করা যায়। কারণ আমাদের বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা রোট লার্নিং এ অভ্যস্ত হয়ে গেছি, মানে মুখস্থ বিদ্যায় আমরা পারদর্শী। তো এই মুখস্থ বিদ্যার ফলে যেটা হচ্ছে যে আমি পরীক্ষার খাতায় হয়তো খুব ভালো গ্রেড পাচ্ছি, বাট এই লার্নিংটা আমার স্থায়ী হচ্ছে না, আমি আসলে বুঝে শিখছি না, আদৌ শিখছিই না। তো ফলে যেটা হচ্ছে যে আমি যেহেতু আত্মস্থ করতে পারছি না, ওই আত্মস্থ করার জায়গাটাই
থিয়েটারটাকে দিয়ে আমরা কিভাবে তার আত্মস্থকরণ প্রক্রিয়াটাকে সুসংহত করতে পারি, সেই জায়গাটা আমি আসলে দেখার চেষ্টা করছি। জি। এবং সেইটা নিয়ে আমরা হয়তো পরবর্তীতে আমি আমার পিএইচডি থিসিসের অন্যতম একটা অবজেক্টিভ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা, যেই ফ্রেমওয়ার্কটা দিয়ে আমরা দেখতে পাবো যে লার্নিংটা এনহান্স হচ্ছে বা লার্নিং এনহান্সমেন্টের প্রক্রিয়াটা সুসংহত হচ্ছে। তো নানা ধরনের কাজের সাথে যেহেতু ব্যস্ত থাকেন, সংসারে কতটুকু সময় দিতে পারেন আমি জানি না, তবে স্ত্রী এবং সন্তানরা আপনার কাজে কতটুকু সমর্থন করেন? স্ত্রী সমর্থন করেন বলেই আসলে এইটুকু করা সম্ভব, কারণ ঘরটা আসলে উনার মিনিস্ট্রি। হ্যাঁ, কাজেই ওইখানে আমি আসলে অতিথি, ইন্টারফেয়ার করেন। হ্যাঁ, ওইখানে আমি অতিথি। তো গেস্ট অ্যাপিয়ারেন্সই আসলে আমার ওইখানে আছে, এবং আমি গেস্ট হিসেবেই থাকি তার সংসারে। তো কাজেই সেই জায়গাটা একান্তই তার এরিয়া। এবং এরকম আলোকিত গেস্ট হয়তো তিনিও খুব চান প্রতিদিন তিনি বাসায় এসে আপনিও তাদেরকে সমর্থন করুন। এইভাবেই আপনি এগিয়ে যান এবং শিক্ষার আলো ছড়িয়ে যান। দেশকে অনেক কিছু দিয়ে গেছেন এবং সামনেও যাতে দিতে পারেন, সেজন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি শেষ করতে চাইবো একটা ইরানি একজন কবির একটা কোট দিয়ে। এটা আমি পড়েছিলাম অনেক আগে, সেই শহীদুল্লাহ কায়সারের রাজবন্দির রোজনামচা বইয়ে। এটা ছিল এরকম যে, ওঠো মুসাফির, বাঁধো গাঠরি, চলো দূর রাহে, মঞ্জিল এখনো অনেক দূর। তো কাজেই আমরা যা করছি সেই মঞ্জিল আসলে আমাদের আরো অনেক দূর, আমাদের হাঁটতে হবে আরো অনেক পথ। অবশ্যই, স্কাই ইজ আওয়ার লিমিট। ভালো থাকবেন। ধন্যবাদ।